হ্যালো ভিউয়ার্স, তোমাদের সকলকে আমাদের এই স্পেশাল পর্বে স্বাগত। কেন আমি এটাকে স্পেশাল পর্ব বলছি? কারণ এখানে আমরা আলোচনা করব বিগত 2016 সালের যে এসএসসির স্কুল সার্ভিস নিয়ে পরীক্ষার যে নিয়োগ প্রক্রিয়া হয়েছিল, তাতে যে 9-10-এর ওপর যে কোশ্চেনগুলো এসেছিল সেগুলো নিয়েই এই পর্বে আমরা আলোচনা করব এবং তার যথাসম্ভব এক্সপ্লেনেশন আমি প্রত্যেকটা উত্তর কেন হয়েছে, কী কারণ হয়েছে সেগুলো নিয়েই ব্যাখ্যা করব। তো মূল প্রথম প্রশ্নে যাওয়ার আগে আমি এখানে তোমাদের একটা ইনফরমেশন দিয়ে যাই যে এই চ্যানেলে আমরা জিওগ্রাফির 9, 10 এবং 11, 12-এর প্রত্যেকটা টপিক ধরে ধরে যে সমস্ত প্রশ্নগুলো হয় তার সম্ভাব্য 20 থেকে 25টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করেছি এবং প্রত্যেকটা ভিডিও আমার ডেসক্রিপশন বক্সে অথবা আই বাটনে লিঙ্কে দেওয়া আছে। তো তোমরা অবশ্যই সেগুলো একবার অন্তত দেখো, আশা করি তোমাদের অনেক কাজে লাগবে। তো চলো আজকের এই পর্বের প্রথম প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করি। প্রথম প্রশ্ন কি রয়েছে? রূপান্তর সাধন প্রক্রিয়া শিলার উপাদানের আকারের পরিবর্তনকে কি বলে? অর্থাৎ যে মেটামরফিজম যে প্রসেসটা রয়েছে তাতে যে শিলার উপাদানের পরিবর্তন ঘটে তাকে কি বলে? 1 ভাঁজ, 2 পুনর্বিন্যাস বা রিঅ্যারেঞ্জমেন্ট, 3 পুনর্কেলাসন বা রিক্রিস্টালাইজেশন অ্যান্ড স্তরায়ন বা স্ট্র্যাটিফিকেশন। তো এর উত্তর কি হবে সেটা আমরা দেখে নেব। মূলত যেটা হয় রিঅ্যারেঞ্জমেন্ট। কারণ যদি আমরা দেখি যে পুনর্বিন্যাস প্রক্রিয়ায় যেটা হয় যে শিলার তাপ ও চাপের কারণে খনিজ দানাগুলি পুনর্গঠিত হয় এবং নতুনভাবে বিন্যস্ত হয়, তার কারণে এখানে কিন্তু রিঅ্যারেঞ্জমেন্টটা গুরুত্বপূর্ণ। এখানে আমাদের দুটো অপশান সম্ভাব্য থাকে, একটা হচ্ছে রিক্রিস্টালাইজেশন এবং রিঅ্যারেঞ্জমেন্ট। এবার রিক্রিস্টালাইজেশনটা কেন নয়? কারণ এখানে শুধু দানার গঠন নতুনভাবে সঞ্চিত হয়, তার জন্য রিক্রিস্টালাইজেশন কিন্তু আমাদের এখানে হবে না, হবে রিঅ্যারেঞ্জমেন্ট। নেক্সট প্রশ্ন, হাওয়াই দ্বীপটি গড়ে উঠেছে নিম্নলিখিত কোন অঞ্চলে? এ অভিসারী পাত সীমানায়, বি ট্রান্সফর্ম চুক্তি সীমানায়, সি প্রতিসারী পাত সীমানায়, ডি নিরপেক্ষ অঞ্চলে। তাহলে কোথায় উঠে রয়েছে হাওয়াই দ্বীপটি? আমরা তার আগে মূল অ্যান্সারে যাওয়ার আগে আমি একটা ছবি দেখে নেব। দেখো, এইটা হচ্ছে বিভিন্ন প্লেট বাউন্ডারি এবং এই প্লেট বাউন্ডারিতে হাওয়াই আমরা জানি যে স্পেসিফিক ওশানে এইরকম একটা পজিশনের হাওয়াই দ্বীপটা গড়ে উঠেছে। তাহলে দেখো আরেকটা ছবি দেখে নিই, এই যে দেখো হাওয়াই দ্বীপ, এটা এই আগের ছবিটা ঠিক উল্টো দিক, পৃথিবীকে উল্টো দিকে করে ধরলে যেমনটা হয়, এটা হচ্ছে আমাদের এশিয়ার যে চীন এবং রাশিয়ার নিম্নলিখিত শেষ প্রান্ত, আর এটা হচ্ছে আমেরিকার অংশ। তাহলে এই অংশটাতে এই যে পয়েন্ট দেওয়া আছে এখানে রয়েছে হাওয়াই দ্বীপপুঞ্জ। এইবার প্লেট টেকটনিকের বাউন্ডারি আমরা যদি দেখি তাহলে কিন্তু দেখব যে এই হাওয়াই দ্বীপটা গড়ে উঠেছে মূলত প্যাসিফিক প্লেট এবং ককস আর নাজাকা প্লেটের যে সব থেকে বলতে গেলে উত্তর আমেরিকা প্লেটের সংযোগ স্থল বরাবর, অর্থাৎ এটা গড়ে উঠেছে আমাদের অভিসারী পাত সীমানা বরাবর। এটা প্লেট টেকটনিক থিওরি থেকে কোশ্চেনটা এসেছে। এবং নেক্সট কোশ্চেন যেটা এসেছে দেখো, সেটা নিম্নলিখিত কোন পাতটি দক্ষিণ আমেরিকার পশ্চিম দিকে নিচের দিকে প্রবেশ করেছে? অর্থাৎ দক্ষিণ আমেরিকার পশ্চিম দিকে প্রবেশ করেছে। এ প্রশান্ত মহাসাগরীয় পাত, 2 নাজকা পাত, 3 বা বি, এখানে একটু পয়েন্টগুলো উল্টোপাল্টা করা আছে, ক্যারিবিয়ান পাত, ডি আন্টার্কটিকা পাত। তাহলে আমরা এর অ্যান্সারটা আসার আগে আমরা আবারও একটা ছবি দেখে নেব। এই ছবিটা থেকে তোমরা কিন্তু বুঝতে পারবে যে কোন দিকে কোন পাতগুলো মুভ করছে। এই ছবিটা আমি কেন দিলাম? কারণ এখানে প্রত্যেকটা পাতের কোন দিকে কোন পাত মুভ করছে এবং কার সঙ্গে কোথায় কনভার্জ করছে সেই ডায়াগ্রামটা পুরো একদম সুন্দরভাবে তোলা আছে। তো তোমরা এটা ভালো করে পড়বে, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। দেখো, তাহলে আমাদের প্রশ্ন অনুযায়ী যে পাতটা আছে দক্ষিণ আমেরিকা, তাহলে এটা আমরা দক্ষিণ আমেরিকা জানি, এই অংশটা পুরোটাই দক্ষিণ আমেরিকীয় পাত। এই দক্ষিণ আমেরিকা পাতের পশ্চিম দিক, এটা যদি ইস্টার্ন সাইড হয়, এদিকে রয়েছে আমাদের আটলান্টিক ওশান এবং আফ্রিকা, তাহলে এই দিকটা পশ্চিম দিক। এই পশ্চিম দিকে দেখো এই অংশটাতে নাজাকা প্লেট, এই নাজাকা প্লেট কিন্তু ধীরে ধীরে পশ্চিম আমেরিকা পাতের নিচে প্রবেশ করছে, তার ফলে এই অংশটাতে আমাদের আন্দিজ পর্বতমালা সৃষ্টি হয়েছে। দক্ষিণ আমেরিকার আমরা জানি আন্দিজ পর্বতমালা, তাহলে আন্দিজ পর্বতমালা থেকেও যদি কোশ্চেন আসে যে কোন দুটো পাতের সংঘর্ষের ফলে আন্দিজ পর্বতমালা গড়ে উঠেছে, তাহলেও হবে নাজাকা এবং সাউথ আমেরিকা। এছাড়াও অন্যান্য পাতগুলো যেমন ধরো ককস প্লাট, জোয়ান্দো ফুকো প্লেট, ক্যারিবিয়ান প্লেট, এইগুলো থেকে কিন্তু প্রায়শই কোশ্চেন আসে কোন দিকে মুভ করছে বা কোন প্লেটের সঙ্গে কোথায় কনভার্জ করছে, তো সেইগুলো কিন্তু আমরা এখানে দেখে নেব। ক্লিয়ার? তাহলে আমাদের উত্তর হয়ে যাবে সি, এখানে অপশানে বি হওয়া উচিত, নাজকা প্লেট। কোশ্চেন নাম্বার 4,
পৃথিবীর ভূত্বকের গভীরতা হলো, একদম সোজা একটা প্রশ্ন, পৃথিবীর ভূত্বক ক্রাস্ট অর্থাৎ সিয়াল এবং সীমার মিলিত যে ডেপথ সেটা আমি এখানে জানতে চাইছি। এতে 5 থেকে 60 কিমি, বিতে 10 থেকে 60 কিমি, 15 থেকে 40 কিমি এবং ডিতে 8 থেকে 38 কিমি। তাহলে এখানে কিন্তু দুটো সিয়াল এবং সীমা উভয়কেই মিলিতভাবে ধরেছে। এই প্রশ্নটার উত্তর আসার আগে আমি আবার একটা ছক দেব। এই দেখো, এই টেবিলটাতে আমি তোমাদের পুরো সমস্ত বিষয়গুলোর অর্থাৎ ভূত্বকের গভীরতার কথা, মেন্টলের কথা, আউটার কোর, ইনার কোর সবগুলো এবং পৃথিবীর টোটাল ব্যাসার্ধ সব দেওয়া আছে ইন কিলোমিটার অ্যান্ড ইন মাইল। কেন? কারণ কোশ্চেনে তোমাকে কিলোমিটার না দিয়ে হয়তো মাইল দিয়ে দিল, এখানে কিলোমিটার দিয়েছে আগের বারে, এবারে কিলোমিটার না দিয়ে মাইল দিতেও পারে। কারণ পরীক্ষা যত এগোচ্ছে এবং সময় যত এগোচ্ছে কোশ্চেন তত টাফ থেকে আরও টাফেস্ট হচ্ছে। তো সেই জন্য আমাদের সমস্ত কিছুর জন্য প্রিপারেশান নিয়ে রাখতে হবে। তাহলে আমরা যদি 4 প্রশ্ন কি হবে, এই 5 থেকে 60 কিলোমিটার, এই যে 5 থেকে 60 কিলোমিটার। ওকে, এখানে আমরা যদি ছবিটার দিকে তাকাই তাহলে দেখো এটা হচ্ছে ইনার কোর, আউটার কোর, মেন্টল এবং আপার এবং লোয়ার ক্রাস্ট অর্থাৎ সীমা এবং সিয়াল। আচ্ছা, এর উপরে আমার গুরুত্বপূর্ণ 25টা প্রশ্ন নিয়ে ভিডিও করা আছে, তোমরা সেটা দেখে নিও। তাহলে এই ইন্টারনাল স্ট্রাকচার অফ দ্য আর্থ থেকে যে কোশ্চেনগুলো হয় সেগুলোতে আশা করি তোমাদের দক্ষতা এসে যাবে। নেক্সট কোশ্চেন নাম্বার 5, এটা প্র্যাকটিক্যালের একটা কোশ্চেন। সার্ভে অফ ইন্ডিয়া কর্তৃক প্রকাশিত 1:50,000 স্কেল বিশিষ্ট ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে সমোন্নতি রেখাগুলির মধ্যে ব্যবধান কত? সমোন্নতি রেখা বলতে এখানে কন্ট্রোল লাইন। আচ্ছা, এখানে আমি যে ওই কোশ্চেনটার মধ্যেই কিন্তু অ্যান্সার আছে। এই যে সার্ভে অফ ইন্ডিয়া কর্তৃক প্রকাশিত এই যে স্কেলটা দেওয়া আছে 1:50,000, এটাও কিন্তু কোশ্চেনে আসে যে সার্ভে অফ ইন্ডিয়া কর্তৃক প্রকাশিত যে ম্যাপগুলো হয় তার স্কেল কত, 1:50,000, 1:5,000, 1:1 লাখ এরকম করে অপশন দিয়ে থাকে। তার মানে আমাদের এটাও মনে রাখতে হবে যে এই স্কেলটা হয় 1:50,000। এবার কি বলেছে আমরা দেখব এর কন্ট্রোল ভ্যালুগুলো কত। এ 20 মিটার, সি অর্থাৎ বি হবে এটা 100 মিটার, বি 40 মিটার এবং ডি 10 ফুট। তাহলে আমরা যারা টোপোসিট করেছি তারা আমরা জানি যে টোপোসিটের যে টোপোগ্রাফিক্যাল ম্যাপগুলো হয় সেগুলোর যেখানে স্কেলটা দেওয়া থাকে তার নিচেই কিন্তু এই কন্ট্রোল ভ্যালুগুলো দেওয়া থাকে। সাধারণত কন্ট্রোল ভ্যালু 20 মিটার হয় ইন্ডিয়ান যে সার্ভে অফ ইন্ডিয়া যে প্রকাশিত ম্যাপগুলো, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এমন আছে যেগুলো অধিক উচ্চতাযুক্ত স্থানগুলির বৈচিত্র্য সূচক 40 মিটারও হয়ে থাকে। তাহলে এখানে আমরা কি করব, 20 মিটার হয়, 40 মিটার হয়। এখানে সবথেকে যেটা গুরুত্বপূর্ণ এই ধরনের কোশ্চেন যদি থাকে তাহলে সর্বাধিক উপযুক্ত যে অ্যান্সারটা সেটা আমরা করব। তাহলে এখানে সর্বাধিক কমন এবং উপযুক্ত অ্যান্সার হচ্ছে কি 20 মিটার। তাহলে 5-এর অ্যান্সার হয়ে যাবে আমাদের এ 20 মিটার। ওকে, নেক্সট 6 নম্বর প্রশ্ন কি বলেছে, সমগ্র পৃথিবীকে আবৃত করে এমন আন্তর্জাতিক স্তরের ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের সংখ্যা কত? অর্থাৎ পুরো পৃথিবীকে কভার করবে এরকম টোপোসিটের সংখ্যা কত? কতগুলো টোপোসিট দিয়ে আমরা পুরো পৃথিবীকে এইভাবে কভার করতে পারবো? এ 2100, বি 2111, সি 2210, ডি 2222। এখান থেকে কোনটা হবে? এখানে দেখো এটা একদম থিওরিটিক্যাল একটা প্রশ্ন। এখানে একটা জিনিস মনে রাখবে, এখানে একটা আমাদের ট্রিক ফলো করতে হবে যে এখানে যে অপশানগুলো আছে যেখানে দেখবো 4টে 2 আছে অর্থাৎ 2222, এটা হবে অ্যান্সার। 2222টি সিট দিয়ে আমরা কিন্তু টোটাল পৃথিবীকে কভার করতে পারি। এবং এই টপিক থেকে আরও কিছু প্রশ্ন আমরা দেখে নেব পরের টেবিলটা দিয়ে। দেখো অক্ষাংশ এবং প্রতিটি অঞ্চলে দ্রাঘিমার লংগিটিউডিনাল এক্সটেনশন কত রয়েছে এবং কতগুলো সিট আছে। দেখো 0 থেকে 60 ডিগ্রি অর্থাৎ আমরা যদি ইকুয়েটরের উভয় দিকে যাই, এইদিকেও 0 থেকে 60, এদিকেও 0 থেকে 60, এই যে অঞ্চলটা রয়েছে এই অঞ্চলটাকে কভার করার জন্য আমাদের কতগুলো সিটের প্রয়োজন হয়? টোটাল 6 ডিগ্রি ব্যবধানে 900টা সিট হলে আমরা এই অঞ্চলটাকে কভার করতে পারবো। আবার 60 ডিগ্রির পরে আপ টু 88 ডিগ্রি পর্যন্ত সেখানে 12 ডিগ্রি ব্যবধানে। কেন এই 12 ডিগ্রি করা হলো? কারণ এইগুলোতে যেহেতু দক্ষিণ গোলার্ধে বেশিরভাগটাই জলভাগ রয়েছে এবং উত্তর গোলার্ধে বেশিরভাগ বড় বড় দেশগুলো আছে, ছোট ছোট দেশগুলো নেই, ফলে একটা দেশের মধ্যে একটা মানে ডিগ্রির এরিয়াটাকে বাড়িয়ে নেওয়া হয়েছে। সেটা কটা দরকার? 210টা। আর 88 থেকে 90 ডিগ্রি পর্যন্ত অর্থাৎ পুরো 360 ডিগ্রি কভার করার জন্য একটা নিয়েছে। এই করে টোটাল 0 থেকে 90 ডিগ্রি কভার করতে আমাদের লেগেছে 2222টি সিট। দেখো এই সবগুলোকে যদি আমরা প্লাস করি তাহলে আমাদের 11,111 আসবে। এটা একটা গোলার্ধের জন্য। তাহলে উভয় উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ যদি যোগ করে দিই তাহলে হয়ে যাবে আমাদের কত? 2222টি। তাহলে অ্যান্সার হয়ে গেল আমাদের 6-এর ডি 2222টি।
পরের প্রশ্ন, এখানে এইগুলোই দেওয়া আছে, এই যে মাল্টি যোগ করে দেওয়া আছে, এবং এইগুলি স্কেলটা মনে রাখবে, স্কেলটা হয় 1:10 লাখ, 1:10 লাখ, 1:1 মিলিয়ন বলে, এদের মিলিয়ন সিটও বলা হয়। নেক্সট 7, এজেন্ডা 21 কোন সম্মেলনে গৃহীত হয়েছিল? এটা আমরা সকলেই জানি, এজেন্ডা 21 রিও ডি জেনেরের যে আর্থ সামিট হয়েছিল 1992-তে 1992 সালে, সেখানে এই এজেন্ডা 21 গৃহীত হয়েছিল। কিন্তু এটা তো আমাদের জানলে হবে না, বাকি তিনটেও আমাদের জানতে হবে। বাকি তিনটে গুরুত্বপূর্ণ যে সম্মেলন সেখানে কী কী হয়েছিল সেটাও আমরা জেনে নেব। দেখো 1982 সালে রিও ডি জেনেরো, সেটা তো আমরা জানি। এখানে আরও কিছু ইনফরমেশন, 21টি কর্মসূচি গ্রহণ করা হয়েছিল যেগুলি মেনে চললে কী হবে, সুস্থায়ী উন্নয়ন সম্ভব। এবং সারা পৃথিবী থেকে কতটা দেশ এসেছিল? 179টি দেশ এসেছিল। আর এটা কার আন্ডারে পরিচালিত হয়েছিল? ইউনাইটেড নেশন কনফারেন্স অন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট, ইউএনসিডির আন্ডারে এটা পরিচালিত হয়েছিল। এখান থেকেও কোশ্চেন আছে যে রিও ডি জেনেরিওতে বা আর্থ সামিট কার আন্ডারে পরিচালিত হয়েছিল, কতগুলো দেশ এখানে অংশগ্রহণ করেছিল, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত হয়েছিল? 3 থেকে 14 জুন। রিও ডি জেনেরিও কোথায় অবস্থিত সেটাও আমরা জানি, ব্রাজিলের একটা গুরুত্বপূর্ণ শহর, অতীতে রাজধানী ছিল কিন্তু এখন নয়, এখন ব্রাসিলিয়া। ওকে, নেক্সট পরের যে কনভেনশনগুলো ছিল, ওয়াশিংটন কনভেনশন, এটা মূলত কেন হয়েছিল? দেখো, বিপন্ন প্রজাতির বন্য প্রাণী ও উদ্ভিদদের নিয়ে বাণিজ্য সংক্রান্ত কনভেনশন, সাইটকে বোঝায়, CITES। এটি বন্যপ্রাণী এবং উদ্ভিদদের সংরক্ষণের জন্য করা হয়েছিল, এবং যেখানে 1976 সাল থেকে ভারত এর পক্ষ, অর্থাৎ ভারত কিন্তু 1976 সালে এটা হয়েছিল, যদিও সাইট স্বাক্ষরিত হয়েছিল কত? 1973 সালে 3রা মার্চ। তাই জন্য, এবং 1973 সালে 3রা মার্চ, সেই জন্য 3রা মার্চকে আমরা কী হিসেবে পালন করি? বিশ্ব বন্যপ্রাণ দিবস, অর্থাৎ বন্যপ্রাণকে রক্ষা করার জন্য এই সম্মেলনটা হয়েছিল। ওয়াশিংটন আমেরিকার একটা গুরুত্বপূর্ণ শহর। স্টকহোম সুইডেনের রাজধানী। 1972 সালে 5 থেকে 16 জুন মূলত কী ছিল? পরিবেশের ওপর মানুষের প্রভাব নিয়ে আলোচনা করা এবং পরিবেশ সুরক্ষার জন্য নীতি গ্রহণ এবং পদক্ষেপ করা। এখানেও দেখো, পরিবেশগত বিষয় নিয়ে জাতিসংঘের প্রথম বৃহৎ সম্মেলন, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। আমি গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখানে তুলে ধরছি যাতে করে এখান থেকে কোশ্চেন আসে। কিসের জন্য এটা গুরুত্বপূর্ণ? স্টকহোম জাতিসংঘের প্রথম বৃহত্তম সম্মেলন, ইউনাইটেড নেশনের। নেক্সট, ওয়ার্ল্ড কনফারেন্স অন হিউম্যান রাইটস 1993 ভিয়েনাতে ঘোষণা করা হয়েছিল হিউম্যান রাইটসকে নিয়ে। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা, সেখানে এটা গৃহীত হয়েছিল হিউম্যান রাইটসকে নিয়ে। এই যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুতে দেখি না, হিউম্যান রাইটস নিয়ে কথা বলে সংবাদপত্র বা সংবাদ মাধ্যমগুলোতে, সেখানে এই হিউম্যান রাইটস সংক্রান্ত যে নীতি নির্ধারণ হয়েছিল সেটাই অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে। ওকে, নেক্সট প্রশ্ন, নেক্সট 8 নম্বর। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যেটা প্রায়শই পরীক্ষায় আসে। 1:5000 সংখ্যাসূচক মানচিত্রটাকে যদি 3 বার ছোট করা হয়, 3 টাইম রিডিউস করা হয়, তাহলে পরিবর্তিত ক্ষুদ্র মানচিত্রের জন্য কোন সংখ্যাসূচক ভগ্নাংশটি হবে, অর্থাৎ স্কেলটা কি হবে? এটা স্ট্যাটিস্টিক্সের একটা কোশ্চেন, এখান থেকে কিন্তু কোশ্চেন থাকে, এবং এটাকে আমাদের একটা ফর্মুলার মধ্যে আমরা জানবো, যেটা জানলে তোমাদের এই সংক্রান্ত যে কোনো প্রশ্ন কিন্তু খুব সহজেই অ্যান্সার করতে পারবে। আমরা মূল উত্তরে আসার আগে আমরা এই ফর্মুলাটা জেনে নেব। দেখো কি বলেছে, যখনই তোমাকে এই ধরনের কোশ্চেন জিজ্ঞাসা করবে, এখানে দুটো জিনিস আমি মনে রাখবে, এই যে নোট করে লিখে দিয়েছি। যদি হ্রাসপ্রাপ্ত হয়েছে বলা হয়, যদি তোমাকে বলে যে হ্রাসপ্রাপ্ত হয়েছে বা রিডিউস হয়েছে, তাহলে মনে করবে RF এর মান বাড়বে, অর্থাৎ যে স্কেলটা দেওয়া থাকবে 1:2 দিয়ে তার মান বাড়বে। আর যদি বলা হয়েছে যে বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে, অর্থাৎ যদি মানটা বেড়েছে, তাহলে মনে করবে RF এর মান কমবে। মান বেড়েছে মানে স্কেলটা বেড়েছে, মানচিত্রটা বেড়েছে বলা হয়, তাহলে মনে করবে যে RF এর মান অথবা স্কেলের মান সবসময় কমবে। এই ট্রিকটা মনে রাখবে, তাহলে তোমাদের অ্যান্সার করতে সুবিধা হবে। তাহলে দেখো কোশ্চেনে যদি আমি যাই, 1:5000 কি বলেছে? মানচিত্রটি 3 বার রিডিউস করা হয়েছে, 3 বার ছোট করা হয়েছে, তাহলে আমি প্রথমেই বুঝিয়ে দেবো যে মানটা কী হবে? বাড়বে। যেহেতু মান বাড়বে, তাহলে আমি দেখবো 5-এর থেকে কোথায় কোথায় মান বড় আছে। দেখো প্রত্যেকটাতেই মান বড় আছে, তাহলে এখানে ঠিক আছে। এবার কিছু কিছু থাকবে 5000, এই যেমন 1000, এটা হবে না কারণ এটাতে মান ছোট আছে। আর 2500, এটাও হবে না কারণ এটাতেও ছোট আছে। তার মানে এই দুটোর মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে। তো আমি আমার অন্যান্য ভিডিওগুলোতে বলি যে আমাদের এই ধরনের MCQ করার ট্রিক হলো যে আমাদের দেখতে হবে আগে আমরা কোন অপশানগুলোকে ক্যান্সেল করতে পারি, কারণ নাহলে 4টে অপশান নিয়ে মাথা ঘাটালে মাথা খারাপ হয়ে যাবে। তাহলে আমাকে দেখতে হবে যে আমি কোন অপশানগুলো বাদ দেবো আগে।
তাহলে আমি প্রথম দুটো বাদ দিয়ে দিলাম, তাহলে আমার কনফিউশনটা 50-50 হয়ে গেল, 50%, যে কোনো একটা, এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে। এবার এভাবে আন্দাজে ঢিল না মেরে আমরা কি করব, উপযুক্ত প্রসেসের মাধ্যমে ক্যালকুলেশন করব। তাহলে যখনই তোমাকে এই ধরনের কোশ্চেন আসবে তখন তোমরা একটা ফর্মুলা মনে রাখবে যে নিউ ম্যাপ অথবা নিউ ম্যাপ বা আরএফ সমান ওল্ড ম্যাপ স্কেল অথবা আরএফ ইনটু রুট ওভার রেট অফ এনলার্জমেন্ট অ্যান্ড রিডাকশান। অর্থাৎ তোমাকে নিউ ম্যাপে যেখানে নতুন ম্যাপের স্কেল কি চাইছে, তাহলে নতুন ম্যাপের স্কেল সমান ওল্ড ম্যাপ, ওল্ড ম্যাপ কোনটা, এইটা ওল্ড ম্যাপের স্কেল 1:50,000, অথবা আরএফ যেটা দেওয়া আছে এটাকে আরএফও বলে, স্কেলও বলে, আরএফ এর ফুল ফর্ম হচ্ছে রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন ইনটু রুট রেট অফ এনলার্জমেন্ট অ্যান্ড রিডাকশান। এবার এই রুট ওভারের ক্যালকুলেশন কি করবে সেটা তোমাদের এই সংক্রান্ত অনেকগুলো আমার চ্যানেলে ভিডিও আছে, যে এই ধরনের ক্যালকুলেশন থাকলে বা এই ধরনের টপিকের ওপরে এনলার্জমেন্ট রিডাকশানের ওপরে অনেকগুলো কোশ্চেন উপযুক্ত মানে সম্ভাব্য প্রশ্ন নিয়ে আমি ভিডিও করে রেখেছি, সেটা তোমরা একবার দেখে নিও, তাহলে তোমাদের খুব সুবিধা হবে। তার মানে আমি এখানে রেট অফ এনলার্জমেন্ট রিডাকশান এখানে 3 বসিয়ে দেবো, আর ওল্ড ম্যাপ স্কেল যেটা ছিল 1:50,000 সেটা বসিয়ে দেবো। সেটা বসিয়ে দিয়ে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে স্কেলটা আসবে 1:8,660, যদিও এখানে কিন্তু অ্যান্সারটা সেটা দেওয়া নেই, অর্থাৎ অপশানটা কিন্তু এইটা হওয়া উচিত, কিন্তু তোমার এখানে সেই অপশানটা নেই। তার মানে এখানে সমস্ত যে অ্যান্সারগুলো আছে সেগুলো রং। উপযুক্ত অ্যান্সার হবে এইটা 1:8,666। ওকে, নেক্সট প্রশ্ন 9 নম্বর কি বলেছে, অফিওলাইট স্যুট। অফিওলাইট স্যুট কি, এটা একটা টেকটনিক জিওগ্রাফির একটা অংশ। কোশ্চেন এতে কি বলেছে, মহাদেশের ওপরে প্রতিস্থাপিত মহাসাগরীয় ভূত্বকের অংশ। কোশ্চেন বি, মহাসাগরের তলদেশের চৌম্বকীয় উপাদান। সি, মহাদেশের সীমায় সঞ্চিত পলিরাশি। ডি, ক্ষুদ্র মহাদেশ। কোনটা হতে পারে? ওকে, এই অ্যান্সারটাতে আসার আগে আমরা একটা ছবি দেখে নেব। দেখো, যখন দুটো প্লেট পরস্পরের দিকে কাছে আসে তখন তাকে আমরা কি বলি, কনভার্জেন্ট প্লেট বাউন্ডারি। এদিক থেকে একটা প্লেট আসছে, এদিক থেকে একটা প্লেট আসছে, এবং এখানে ওসানিক লিথোস্ফিয়ার আছে বা ওসানিক যে বেসিনটা রয়েছে। এবার যখনই এই দুটো পরস্পরের দিকে আসছে, দেখো এইখানে 3 নম্বর ছবিতে এদিকে যে ডান দিকে যে প্লেটটা ছিল সেটা কি হয়েছে, অন্যদিকে যে প্লেটটা ছিল তার উপর উঠে গেছে। শুধু তাই নয়, এর মধ্যভাগে যে মহাসাগরীয় অংশটা ছিল, অর্থাৎ মহাসাগরীয় ওসানের যে অংশটা ছিল সেটা কিন্তু এর মধ্যে দেখো এই ট্র্যাপ হয়ে গেছে। এই যে ট্র্যাপ হয়ে গেছে, এইভাবে কোনো মহাদেশীয় প্লেটের মধ্যে, দুটো মহাদেশীয় প্লেটের মধ্যখানে যদি মহাসাগরীয় অংশ এভাবে ট্র্যাপ হয়ে অবস্থান করে তখন তাকে আমরা সেই অংশটাকে বলি অফিওলাইট স্যুট। তাহলে এটা আমাদের কি হওয়া উচিত, মহাদেশের ওপর প্রতিস্থাপিত মহাসাগরীয় ভূত্বকের অংশ, অর্থাৎ এই হবে এখানের অ্যান্সার। উদাহরণস্বরূপ আমরা যদি দেখি, ভারতের সিন্ধু এবং সাংপো সেলাই জোন, যেটা ITSZ বলে, স্যাচুর জোন ইন হিমালয়ান, সেখানে আমরা এবং ইন্দো বার্মা রেঞ্জ IBR, সেখানেও আমরা এই ধরনের অফিওলাইট স্যুট দেখতে পাই, কারণ হিমালয় আমরা জানি যে টেথিস মহাসাগর থেকে তৈরি হয়েছে, সেই জন্য অফিওলাইট স্যুট আমরা দেখতে পাই মহাসাগরীয় অংশে। এখানে তোমাদের ওর সংজ্ঞা এবং এক্সপ্লেনেশন দেওয়া আছে, সেটা তোমরা একটু দেখে নিও কখন কিভাবে হয়, আরও কি কি বিষয়গুলো আছে। নেক্সট 10 নম্বর কোশ্চেন, সর্বনিম্ন পরিমাণের সিলিকা সম্বলিত আগ্নেয় শিলাকে কি বলে? সর্বনিম্ন পরিমাণের, অর্থাৎ যেখানে সিলিকার পরিমাণ সব থেকে কম থাকে। এ, ক্ষারকীয় বা অ্যালকালাইন। সি, পরিফাইরি, অ্যালকালাইনের একটা টাইপ। বি, অতি ক্ষারকীয় বা আলট্রা অ্যালকালাইন। ডি, আম্লিক অ্যাসিডিক। অর্থাৎ এখানে আমি তোমাদের একটা কথা বলি, যে শিলাতে সিলিকার পরিমাণ বেশি থাকবে সেটা হবে অ্যাসিডিক চরিত্রের। তারপর এখানে যেহেতু কম আছে তাহলে সেটাকে আমরা নিশ্চয়ই অ্যালকালাইন হবে, এই 3টে অপশানের যে কোনো একটা হবে। এটার জন্য আমরা একটা টেবিল দেখে নেবো এবং এই টেবিল থেকে অ্যান্সারটা পেয়ে যাবো। দেখো, যদি দেখি ফেলসিক টাইপ হয় তাহলে সিলিকার পরিমাণ সব থেকে বেশি হবে। তার উদাহরণ হচ্ছে কি, গ্রানাইট এবং রায়ালাইট, অর্থাৎ এগুলোতে আম্লিক চরিত্রের। গ্রানাইট আমরা জানি আম্লিক চরিত্রের একটা শিলা। ইন্টারমিডিয়েট মধ্যবর্তী যদি হয় 52 থেকে 66% সিলিকা থাকবে, সেগুলো কি ডয়রাইট এবং অ্যান্ডেসাইট, এগুলো ব্যাসাল্টের একটা অংশ। মাফিক অর্থাৎ বা ম্যাফিক অর্থাৎ যেখানে সিলিকার পরিমাণ 45 থেকে 52%, এর উদাহরণ গ্যাব্রো এবং ব্যাসল্ট। আর হচ্ছে আলট্রামাফিক, যেখানে 45%-এর কম, অর্থাৎ সিলিকা সব থেকে কম থাকে এই 45-এর নিচে, সেগুলো হচ্ছে পেরিডোরাইট এবং কোমাটাইট। তাহলে এখানে আমাদের সর্বনিম্ন সিলিকা সমন্বিত শিলাকে কি বলা হয়, আলট্রামাফিক বা অতি ক্ষারকীয় শিলা। তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের বি, অতি ক্ষারকীয় শিলা।
নেক্সট 11, নিম্নে কোন ভূমিকম্প তরঙ্গ সর্বাধিক ক্ষতি করে? এটা প্রায়শই গুরুত্বপূর্ণ একটা অংশ, আমরা জেনেও এটা ভুল করার সম্ভাবনা প্রবল থাকে। দেখো এস এবং পি তরঙ্গ তো হবে না, আমরা জানি যে এই দুটো পৃথিবীর অভ্যন্তরভাগে ক্রিয়া করে, অর্থাৎ ইন্টারনাল আর্থ ক্রাস্টের ভেতরের অংশে এই দুটো মুভ করে, পি এবং এস তরঙ্গ। আর এবং এল এই দুটো হচ্ছে কি পৃষ্ঠ বা এল তরঙ্গের দুটো পার্ট, আর এবং এল, একটাকে বলা হয় র্যালে ওয়েভ আর একটাকে বলা হয় লাভ ওয়েভ। এবার এই দুটোর মধ্যে কোনটা, সেখানেই কিন্তু আমাদের কনফিউজিংটা হয়। এবার এদের বৈশিষ্ট্যগুলো যদি আমরা দেখি তাহলে আমরা বুঝতে পারবো। পি তরঙ্গ সর্বাধিক গতিসম্পন্ন, এটা আমরা জানি। এস তরঙ্গ তারপরের থেকে কম, এল এবং আর তারপরে পরে আরও ধীর। কিন্তু র্যালে ওয়েভ সারফেসে সব থেকে বেশি ক্ষতি করে এল ওয়েভের থেকেও। কারণ কি, র্যালে ওয়েভ যখন মুভ করে তখন পদার্থের কণাগুলো এরকম হরাইজন্টালি সামনে যখন এগিয়ে যাবে, হরাইজন্টালি মানে একবার সংকুচিত হয় আর একবার প্রসারিত হয়, একবার সংকুচিত হয় একবার প্রসারিত হয়, যেটা পি ওয়েভের বৈশিষ্ট্য। ফলে যেহেতু সংকোচন এবং প্রসারণ হচ্ছে, ফলে ওই অংশে যে সমস্ত ভূপৃষ্ঠের বিষয়গুলো থাকবে তারা কিন্তু ব্যাপকভাবে ক্ষতি করে। আর এল তরঙ্গ কি করে, ভার্টিক্যাল এর ওপর নিচে ওঠানামা করে, আমাদের ইসের মতো, ইসিজির মতো ওপর নিচে ওঠানামা করে। ওকে, তাহলে এখানে আমাদের হবে আর ওয়েভ বা র্যালে ওয়েভ সর্বাধিক ক্ষতি করে। এখানে ওই রকম দেওয়া আছে, হরাইজন্টাল শিয়ারিং এর সৃষ্টি করে, তার কারণে এটা ক্ষতিগ্রস্ত। আচ্ছা, এটা এই প্রত্যেকটা কোশ্চেনের পিডিএফ আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিজেদের মতো করে পড়তে পারো, তো সেটা নিয়ে চিন্তার কিছু নেই। চলে আসি 12 নম্বর প্রশ্ন। পৃথিবী পৃষ্ঠের দীর্ঘ অবনমিত অঞ্চল যেখানে প্রচুর পরিমাণে পলি সঞ্চিত হয় তা হলো মহীখাত, ফোরল্যান্ড, বেনি অফ মন্ডল এবং টেবিল ল্যান্ড। এগুলো, এই চারটে সম্বন্ধে আমাদের কিন্তু ধারণা থাকতে হবে। দেখো আমি প্রথমের অ্যান্সারটা বলে দিই। মহীখাত হবে জিওসিনক্লাইন। ফোরল্যান্ড কোনটা না, একটা মহীখাতের দুই দিকে যে উচ্চভূমিগুলো থাকে সেগুলোকে আমরা কি বলি, ফোরল্যান্ড। অর্থাৎ এই অংশে যে ভূমিরূপগুলো থাকে তাকে আমরা কি বলছি, ফোরল্যান্ড। এইগুলো, এটা 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 ফোরল্যান্ড। আর এই অংশে যেখানে পলি সঞ্চিত হয় তাকে আমরা বলি মহীখাত। বেনি অফ মন্ডল কোনটা, যেখানে প্লেট, যে কনভার্জেন্ট প্লেট বাউন্ডারি বরাবর একটা ভারী প্লেট হালকা প্লেটের নিচে যে প্রবেশ করছে, সেই যে অ্যাঙ্গেলটা তৈরি করছে তাকে আমরা বলছি বেনি অফ মন্ডল। আর টেবিল ল্যান্ড কি, এটা আর কিছুই নয়, এটা একটা মেসা বিউট এই ধরনের ভূমিরূপের ক্ষেত্রে যে টেবিল ল্যান্ড তৈরি হয় সেখানে আমরা দেখতে পাই। কিরকম এখানে এক্সপ্লেনেশনগুলো দেওয়া আছে, এটি সমতল সামান্য ঢালুযুক্ত ভূমিরূপ। ওকে, নেক্সট প্রশ্ন 13 কি বলেছে, দুটি স্বাভাবিক চুক্তির মধ্যবর্তী উন্নত সংকীর্ণ ভূভাগটি হলো, অর্থাৎ দুটো স্বাভাবিক চুক্তির মধ্যভাগের যে উত্থিত অংশটা সেটার নাম কি? এ গ্রাবেন, সি ন্যাপ, বি হোস্ট, ডি মধ্যমা। এটা একদমই সোজা প্রশ্ন, তো তবু আমরা একটা গ্রাফ দেখে নেব, তাহলে সেটা বোঝা যাবে। দেখো এটা নর্মাল ফল্ট, এই দুটোর অংশে, অর্থাৎ যখন হ্যাঙ্গিং ওয়ালটা ফুটওয়ালের নিচে বসে যাবে তখন যে ফল্টটা সৃষ্টি হয় তাকে আমরা বলি নর্মাল ফল্ট। এখানে যেটা হবে, তাহলে এই মধ্যভাগের উচ্চ অংশটাকে আমরা বলি হর্স্ট, আর অবনমিত অংশটাকে বলা হয় গ্রবেন। ন্যাপ ফোল্ডের সঙ্গে রিলেটেড, এখানে ফল্টের সঙ্গে আমরা নয়। আর মধ্যমা ভূমি, ওটা এখানে ফল্ট বা ফল্টের সঙ্গে রিলেটেড নয়, এটা জিওসিনক্লাইনের সঙ্গে রিলেটেড। কিন্তু এটা তো আমরা সকলেই জানি, কিন্তু আরেকটা যেটা পরের ছবিটাতে আমি যেটা দেখাবো সেটা আমাদের জানতে হবে। এই যে এটাকে বলা হয় রিভার্স ফল্ট। কি ফল্ট? রিভার্স ফল্ট বা বিপরীত চুক্তি। যেখানে দেখি যে এখানে যেমন নর্মাল ফল্টের কি হয়, দুটো চুক্তির মধ্যভাগের অংশ বসে গেছে, কিন্তু এখানে আমরা কি দেখব, দুটি চুক্তির মধ্যভাগের অংশ যে হ্যাঙ্গিং ওয়ালগুলো সেগুলো পরস্পরের দিকে উপরের দিকে উঠে আসছে। এই ধরনের চুক্তির ফলে যে উপত্যকা সৃষ্টি হয় তাকে আমরা কি নামে জানি? তাকে আমাদের বলা হয় র্যাম্প ভ্যালি বা র্যাম্প উপত্যকা। এইটা কিন্তু কোশ্চেনে আসে প্রায়শই, বিভিন্ন আমি এক্সামগুলোতে দেখেছি এই কোশ্চেনটা আসে, র্যাম্প ভ্যালি কখন সৃষ্টি হয়, নর্মাল ফল্ট, রিভার্স ফল্ট বা অন্য কিছু একটা দিয়ে দিই। মনে রাখবে যে র্যাম্প ভ্যালির সৃষ্টি হয় কিন্তু রিভার্স ফল্টের সাহায্যে, যেমন আমাদের ইস্ট আফ্রিকান র্যাম্প ভ্যালি। ওকে, নেক্সট 14 নিম্নে কোনটি আগ্নেয়গিরির সঙ্গে সম্পর্কিত নয়, অর্থাৎ নিচের কোনটা আগ্নেয়গিরির বিষয় নয়? ক্যালডেরা, লাভা, জ্বালামুখ এবং উপকেন্দ্র। এই যারা জানো মোটামুটি এখান থেকে আমরা খুব সহজেই পেয়ে যাবো উপকেন্দ্র। ক্যালডেরা আগ্নেয়গিরির মুখের যে অংশটা সেটাকে আমরা ক্যালডেরা বলি,
লাভা তো ম্যাগমা যে চেম্বার থেকে বেরিয়ে আসে, আর জ্বালামুক্ত একদম ওপরের যে অংশটা যেখান থেকে প্রায়শই অগ্নুৎপাত হচ্ছে। এখানে আমি তোমাদের বিভিন্ন একটা ভলকানোর বিভিন্ন যে অংশগুলো থাকে তার ছবিটা দিয়েছি, এখান থেকে তোমরা খুব সহজেই দেখে নেবে, এবং যাতে করে এই পার্ট থেকে কোনো কোশ্চেন এলে ভুল না হয়। আচ্ছা, এখানে আমি একটা কোশ্চেন তোমাদের বলবো, এই যে সিল অ্যান্ড ডাইক এই দুটোর কি ডিফারেন্স সেটা তোমরা একটু ভালো করে দেখে রাখবে। এখানে আমি তোমাদের এখান থেকে কিন্তু কোশ্চেন আছে সিল এবং ডাইক। একটা জিনিস মনে রাখবে যে সিল হচ্ছে যখন হরাইজন্টাল লেয়ার, এই যে লেয়ারটা আছে এর মধ্যে যখন সমান্তরালভাবে থাকবে তখন তাকে সিল বলে, আর যখন অ্যাক্রস থাকবে তখন তাকে ডাইক বলে। সিল নয় এই যে হরাইজন্টালি মানে হরাইজন্টালি লেইং থাকবে এইরকম থাকবে তা নয়, সিল কখনো কখনো এইভাবে লম্বালম্বিও থাকতে পারে, কিন্তু এই লেয়ারের সঙ্গে সমান্তরাল থাকলে তাকেই আমরা সিল বলি। আর ডাইক তখনও বলি যখন আমরা অ্যাক্রস দ্য লেয়ার যাবে, ম্যাগমাতে জমাট বাঁধবে, তখন তাকে আমরা ডাইক বলি। ওকে, এটা তোমরা দেখে নেবে। নেক্সট 15 নম্বর কোশ্চেন কি বলেছে, নিম্নের কোন ভূমিরূপটু কার্স্ট অঞ্চলে দেখা যায়? এসকার, ল্যাপিস, ইনসেলবার্জ এবং বাজাদা। এর মধ্যে আমরা কোনটা হবে না সেটা দেখি। এসকার প্রথমত, এটা হিমবাহের সঞ্চয় কার্যের ফলে একদম বহির্বিধত সমভূমিতে সঞ্চিত হয়। ল্যাপিস এটা আমি আসছি না, এটাই হবে অ্যান্সার। ইনসেলবার্জ আমরা ক্ষয়চক্রের শেষ পর্যায়ে দেখি ইনসেলবার্জ। বাজাদা একই রকম মরু ক্ষয়চক্রের শেষ পর্যায়ে আমরা দেখতে পাই বাজাদা, যেটা কিছুটা জলপূর্ণ মরু অঞ্চলে বায়ু ও জলাধারা কার্যের ফলে গঠিত ভূমিরূপ। তাহলে ল্যাপস হলো এখানে গুরুত্বপূর্ণ, যেগুলোকে আমরা বিভিন্ন নামে, জার্মানিতে একে কারেন্ট বলা হয়, স্লোভেনিয়ায় একে বোগাজ বলে। উৎপত্তি অনুসারে কারেন্টকে রিলেন কারেন্ট এবং রিনেন কারেন্ট এই দুটো ভাগে ভাগ করা হয়। তাহলে 15 প্রশ্ন হলো ল্যাপিস বা ল্যাপস। 16 বলেছে কি, গুটেনবার্গ বিযুক্তি যে দুটি স্তরকে পৃথক করে তারা হলো। কমন কোশ্চেন, প্রায়শই বিভিন্ন পরীক্ষায় আসে এবং এখানেও এসেছে। এখানে হয়তো গুটেনবার্গ বিযুক্তি বলেছে, এখানে হয়তো অন্য কিছু নাও দিতে পারে, কিন্তু এই বিযুক্তি থেকে আমাদের প্রায়শই কোশ্চেন আসে। অপশান এ ভূত্বক ও গুরুমণ্ডল, অপশান বি বা 2 গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডল, 3 বহিঃকেন্দ্রমণ্ডল নিম্ন গুরুমণ্ডল, 4 বহিঃকেন্দ্রমণ্ডল ও অন্তঃকেন্দ্রমণ্ডল। কোনটা হবে আমরা একটা গ্রাফ দেখে নেব, এই গ্রাফের মাধ্যমে তোমরা কিন্তু সমস্ত অ্যান্সারগুলো পেয়ে যাবে। গুটেনবার্গ বিযুক্তি, তাহলে দেখো এখানে কোথায় আছে, লোয়ার মেন্টেল এবং আউটার কোর, নিম্ন গুরুমণ্ডল এবং বহিঃকেন্দ্রমণ্ডল, বহিঃকেন্দ্রমণ্ডল এবং নিম্ন গুরুমণ্ডল, অর্থাৎ 3 হবে আমাদের অ্যান্সার। এবার এখানে গুরুত্বপূর্ণ যেটা, আমি একটা সহজ ট্রিক বলছি এই বিযুক্তি তলগুলোকে মনে রাখার জন্য, সেটা হলো সিএম আর জিএল। সিএম আর জিএল, সিএম তোমরা মনে রাখবে চিফ মিনিস্টার, আর জিএল মনে রাখবে গ্রাউন্ড লেভেল, অর্থাৎ কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীকে কি হতে হয়, গ্রাউন্ড লেভেলের হতে হয়। তাহলে সেই রকম সিএম অর্থাৎ ওপর থেকে নিচ থেকে যদি আমরা দেখি গ্রাউন্ড লেভেলে জিএল লেমেন ডিসকন্টিনিউটি একদম শেষে, জি গুটেনবার্গ, আর রেপিটি, এম মোহ এবং সি কনরাড, অর্থাৎ ওপর থেকে নিচ পর্যন্ত চিফ মিনিস্টার একদম রাজ্যের মাথা, আর নিচে হচ্ছে লেমেন ডিসকন্টিনিউটি গ্রাউন্ড লেভেল। এইভাবে ট্রিকটা মনে রাখবে। আরও আমাদের বিভিন্ন ট্রিকগুলো আমি ইউজ করেছি, সেগুলো আস্তে আস্তে করে আসছি, যেগুলো মনে রাখতে তোমাদের সুবিধা। ওকে, নেক্সট হচ্ছে এখানে তোমাদের আমি প্রত্যেকটা ডিসকন্টিনিউটির একটা টেবিল দিয়েছি, যেখানে তাদের গভীরতা, কোন লেয়ারটার মধ্যভাগে অবস্থান করছে, মূল বৈশিষ্ট্য কি, কে আবিষ্কার করেছে, কত সালে, এবং গুরুত্ব কি। কারণ এই সালগুলো থেকে বা এই আবিষ্কারকদের নাম থেকেও কিন্তু কোশ্চেন আসে, তো ফলে এই টেবিলটাও তোমরা দেখো। নেক্সট 17 নম্বর কোশ্চেন, ক্রমাগত উত্থানকারী পর্বত শ্রেণীর ক্ষয়জাত পদার্থকে কি বলে? অর্থাৎ যখন কোনো একটা পর্বত ক্রমাগত উত্থিত হচ্ছে এবং তার উত্থানের ফলে যে ক্ষয়িত পদার্থগুলো এসে জমা হচ্ছে তাদেরকে কি বলে? 1 ল্যাপিস, 2 মোলেস, 3 নুড়ি, 4 শিলাচূর্ণ, 5 শিলাস্তর। এখান থেকে আমাদের অপশানগুলো বাদ দাও, তাহলে প্রথমে ল্যাপিস তো হবে না, কারণ এটা কাস্ট অঞ্চলে গড়ে ওঠে। নেক্সট হচ্ছে শিলার স্তর, এটা তো হবে না যেহেতু ক্ষয়জাত বলেছে, তাহলে 1 আর 5 হবে না, এবার এই 3টের মধ্যে যে কোনো একটা হবে। তো কিভাবে হবে সেটার জন্য আমাদের এখানে অ্যান্সার হওয়া উচিত মোলাস বা মোলেস। এবার দেখো তার এক্সপ্লেনেশনটার দিকে দেওয়া আছে যে ক্রমাগত উত্থানশীল পর্বত যেমন হিমালয় বা আল্পসের ক্ষয়জাত পদার্থ বা ইরোশনাল ডেব্রিস যা ফোল্ডেন বেসিন বা পর্বতের পাদদেশে সংবাহিত হয়ে জমা হয় তাদেরকে মোলাস বলে। এর বৈশিষ্ট্য কি? বালু, সিল্ট, কাদা, কংগ্লোমারেট জাতীয় উপাদান দ্বারা গঠিত হবে। এবং নুড়ি তো যে কোনো জায়গায় নদীর ক্ষয়কার্যের ফলেও হতে পারে, শিলাচূর্ণ তো ফল্ট কোনো জায়গায় যে কোনোভাবে ক্ষয়িত পদার্থ বা অববিকারের ফলে কিন্তু এগুলো সৃষ্টি হয়, শিলা ও নুড়ি। কিন্তু মোলাসটা শুধুমাত্র ওই পর্বতের উত্থানের ফলে সৃষ্টি হয়। 18 নম্বর প্রশ্ন,
মূল ভূখণ্ডের সঙ্গে দ্বীপের সংযোগকারী বালি বাঁধটিকে কি বলে? সমুদ্র ভৃগু, সমুদ্র গুহা, টম্বলো এবং তটভূমি। অর্থাৎ এটা একটা বাঁধ, স্বাভাবিক বাঁধ, সেটাকে কি বলে? এটার অ্যান্সারের জন্য আমরা একটা ছবি দেখে নেব। ওকে, দেখো এটা ড্রয়িংকৃত একটা ছবি, যেখানে সমুদ্রর বিভিন্ন যে ফিচার্সগুলো আছে সেগুলো কিন্তু আঁকা আছে, সেগুলো দেখলে তোমরা একই সঙ্গে বুঝতে পারবে। দেখো তাহলে মূল দ্বীপের সঙ্গে যেটা ছোট্ট একটা দ্বীপকে কানেক্ট করে, এটা ছোট দ্বীপ, আর এটা মূল ভূখণ্ড, এর সঙ্গে বালি বাঁধ দ্বারা যে কানেক্ট করেছে তাকে আমরা বলি টম্বলো। সমুদ্র ভিগি কোনটা? সমুদ্রের পার্শ্বদেশ থেকে যে খাড়া একটা পাড় উঠে যায় সেইটাকে আমরা বলি সমুদ্র ভিগু, এই অংশটা। সমুদ্র গুহা, সমুদ্র অঞ্চলে যে কেভ বা ছোট করে সমুদ্রের জলের আঘাতের ফলে যে ছোট গর্ত টাইপের হয় তাকে গুহা বলে। আর তটভূমি মানে হচ্ছে বিচ, সমুদ্রের সামনের যে অংশ, যেখানে আমরা ঘুরে বেড়াই বা বিভিন্ন দীঘা পুরী এই সমুদ্রগুলোতে যে আমরা ঘুরতে যাই, সেখানে যাওয়ার পর ঘুরবে সেটাকে বিচ বা তটভূমি বলে। এখানে আরও অনেকগুলো অপশান আছে, দেখো এই লেগুন কাকে বলে? চিল্কা আমাদের গুরুত্বপূর্ণ একটা লেগুন। স্পিড, তারপর লুপ, হুক স্পিড, কানেক্টিং বার, এইগুলো সমস্তগুলো কিন্তু তোমরা দেখবে ছবি থেকে খুব সহজেই বোঝা যায়। আচ্ছা, এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে যে এই টম্বলো সম্বন্ধে, যেমন এটা জেনে রাখা ভালো যে অ্যাডামাস ব্রিজ বা যা রাম সেতু নামে পরিচিত, সেটা কিন্তু আমাদের একটা গুরুত্বপূর্ণ টম্বলো, যা ভারতের রামেশ্বরের কাছ থেকে শ্রীলঙ্কার মান্নার দ্বীপকে যুক্ত করেছে। অ্যাডামাস ব্রিজ বা যার অপর নাম হচ্ছে কি রাম সেতু। এবং ব্যারিয়ার আইসল্যান্ড টম্বলোর যে অংশটা যেটার সঙ্গে যুক্ত করে, একবার সংযোগ তৈরি হলে দ্বীপটি তখন বাধা দ্বীপ বা ব্যারিয়ার আইল্যান্ড নামে পরিচিত থাকে। ওকে, নেক্সট 19 নম্বর, পৃথিবীর মধ্যে থেকে কোথায় শক্তির মুক্তি ঘটলে ভূমিকম্প ঘটে? অর্থাৎ পৃথিবীর কোন অংশে শক্তির মুক্তি ঘটলে ভূমিকম্প ঘটে? অন্তঃকেন্দ্রমণ্ডল, ভূত্বক ও মেন্টলের সীমানা থেকে, মেন্টলের উপরের স্তর থেকে, ভূত্বকের নিচের স্তর থেকে। এখানে অ্যান্সার হবে আমাদের মেন্টলের উপরের স্তর থেকে, কারণ ছবিটা দেখলে বুঝতে পারবে যে এই মেন্টলের উপরের স্তরকে আমরা কি বলি? অ্যাস্থেনোস্ফিয়ার। এবং আমরা জানি সকলেই যে অ্যাস্থেনোস্ফিয়ার স্তরের উপরেই কিন্তু প্লেটগুলো মুভ করে, আর প্লেট টেকটনিকের কারণেই কিন্তু মূলত প্রধানত ভূমিকম্পগুলো সৃষ্টি হয়। এছাড়াও অন্যান্য কারণে ভূমিকম্প সৃষ্টি হয়, কোথাও যদি ধস নামে, কোথাও যদি ডিনামাইট বাস্ট করে, তাহলেও ছোটোখাটো ভূমিকম্প হয়। কিন্তু ন্যাচারাল যে আর্থকোয়েক সেটা কিন্তু মূলত হয় এই প্লেট টেকটনিকের ফলে। এবং যেহেতু প্লেটগুলো অ্যাস্থেনোস্ফিয়ার লেয়ারে মুভ করে এবং অ্যাস্থেনোস্ফিয়ার স্তরটা মেন্টলের ওপরের স্তরেই থাকে, এই জন্য এখানে অ্যান্সার হবে কিন্তু আমাদের মেন্টলের ওপরের স্তর। অন্তঃকেন্দ্রমণ্ডল তো হবে না, কারণ এটা একদম ভেতরের অংশ, এখান থেকে প্লেট মুভ করে না। ভূত্বকের নিচে অর্থাৎ শিয়ালের ওপর বা সীমার মধ্যে কিন্তু হবে না। ভূত্বক ও মেন্টলের সীমানা এই অংশ থেকে কিন্তু নয়, কারণ এটা সলিড অংশ। ওকে, নেক্সট আমরা চলে যাব 20 নম্বর প্রশ্ন। কি বলেছে? সমুদ্রপৃষ্ঠের জলের গড় উষ্ণতা, সি সারফেস টেম্পারেচার, এসএসটি, এটার ফুল ফর্ম অনেক সময় আছে সেই জন্য দিয়েছি এসএসটি, সি সারফেস টেম্পারেচার হলো 22 ডিগ্রি সেলসিয়াস, 17 ডিগ্রি সেলসিয়াস, 26.7 ডিগ্রি সেলসিয়াস এবং 20.6 ডিগ্রি সেলসিয়াস। এটা একটা থিওরিটিক্যাল প্রশ্ন, এখানে কোনো কিছু খাটবে না, জাস্ট মুখস্থ রাখতে হবে সমুদ্রপৃষ্ঠের গড় জলের উষ্ণতা। আমরা এখানে একটা ছবি গ্রাফের মাধ্যমে এটা বোঝার চেষ্টা করব, তাহলে আমরা দেখতে পাবো। দেখো বিভিন্ন যে মহাসাগরগুলো আছে তাদের গড় উষ্ণতা, প্যাসিফিক ওশান যার গড় উষ্ণতা 16.1 ডিগ্রি সেলসিয়াস সবচেয়ে বড় এবং বিভিন্ন অংশে বিভিন্ন হয়। আটলান্টিক, ভারত মহাসাগর, দক্ষিণ মহাসাগর। আচ্ছা, আটলান্টিক হচ্ছে 16.9 ডিগ্রি সেলসিয়াস, ভারত মহাসাগর 22 ডিগ্রি সেলসিয়াস, দক্ষিণ মহাসাগর 19 ডিগ্রি এবং আন্টার্কটিকা মহাসাগর -1 ডিগ্রি। তাহলে সবচেয়ে বেশি হচ্ছে আমাদের ভারত মহাসাগর, কারণ এটা ছোট এবং ইকুয়েটোরিয়াল ট্রপিক্যাল রিজিয়নে অবস্থিত। আর সবচেয়ে কম হচ্ছে আন্টার্কটিকা, কারণ একদম দক্ষিণে অবস্থিত, তার টেম্পারেচার হচ্ছে -1.8 ডিগ্রি সেলসিয়াস। এখানে তাহলে আমাদের গড় টেম্পারেচার, গ্লোবাল গড় এসএসটি বর্তমানে 17 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের বি, 17 ডিগ্রি সেলসিয়াস। নেক্সট, ইয়াজু রিভার 21 নম্বর। ইয়াজু রিভার বা ইয়াজু নদী কোথায় দেখা যায়? ইয়াজু রিভার একটা স্পেশাল কাইন্ড অফ রিভার, যেটা আমরা মূলত দেখতে পাই কোথায়? এ উপকূলের সমভূমিতে, বি মরু অঞ্চলের সমভূমিতে, সি প্লাবনভূমিতে, ডি পার্বত্য উপত্যকা। এটা 8 হয়ে গেছে, বি হবে। কোথায় আমরা দেখতে পাই? এটা গ্রাফ, এই গ্রাফটা থেকে আমরা জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো, এটা একটা প্রধান অনুগামী নদী,
এখান থেকে দেখো একটা শাখা নদী আসছে, যেটা প্রধান অনুগামী নদীর সঙ্গে কিন্তু কখনোই মিলিত হয়নি, কিন্তু তার সমান্তরালে প্রবাহিত হয়েছে। তাহলে নদীর অববাহিকা, তার মানে আমরা কি বলবো, প্লাবনভূমি, যেখানে নদী তার অববাহিকাটাকে নিয়ে যে অংশ দিয়ে নদী তার জলগুলোকে প্রবাহিত করে, সেই অংশটাকে আমরা বলি প্লাবনভূমি। দেখো তাহলে এই নদীটার, এটা বড় নদী, তার এই অংশ থেকে এই অংশে যে পুরো যে এগুলো উপরের বাঁধ আর এগুলো দুদিকে বাঁধ রয়েছে, তার মধ্যভাগে নদীটা প্রবাহিত হয়েছে, কিন্তু সেই তার বড় নদীর যে প্লাবনভূমি তার উপর দিয়ে একটা ছোট নদী প্রবাহিত হয়েছে, কিন্তু যেটা মূল নদীর সঙ্গে যুক্ত হয়নি। এবং যুক্ত না হওয়ার কারণ হলো নদীর পাড় বরাবর যে স্বাভাবিক বাঁধ রয়েছে, এই নদীটা ওই স্বাভাবিক বাঁধকে ক্রস করে মূল নদীর সঙ্গে যুক্ত হতে পারছে না, সেই জন্য এটা সমান্তরালে প্রবাহিত হচ্ছে। এই যে পরের ছবিটা দেখো, এগুলি দুটো হচ্ছে স্বাভাবিক বাঁধ, ন্যাচারালি মেন নদীর ন্যাচারালি তার অববাহিকার মধ্যে প্লাবনভূমির মধ্যেই, এই কারণে এখানে এরা যুক্ত হতে পারছে না। এবং এই ধরনের নদীকে আমরা বলি ইয়াজু রিভার। কেন এটা ইয়াজু নদীর নাম হয়েছে? একটা নদী রয়েছে তার নাম অনুসারে মিসিসিপি, মিসিসিপি আমেরিকার যে বিখ্যাত নদী, মিসিসিপি নদীর ইয়াজু বলে একটা এইরকম শাখা নদী রয়েছে, তার নাম অনুসারেই একে আমরা বলি ইয়াজু রিভার। ভারতবর্ষের বিহার ও পাটনা মুঙ্গেরের মধ্যে ইয়াজু নদী দেখা যায়। ভারতবর্ষে যদি উদাহরণ যায় তাহলে বিহারের পাটনা ও মুঙ্গেরের মধ্যে আমরা এই ধরনের ইয়াজু রিভার দেখতে পাই। নেক্সট 22, চাচনতল বা ইচ প্লেন। এখানে দেখো তোমরা যখন অ্যান্সার করবে তখন বাংলা এবং ইংরেজি উভয় টার্মগুলো দেখতে হবে। ইচ প্লেন বা চাচনতল সৃষ্টি হয় নদীর ক্ষয়ের দ্বারা, সমুদ্র তরঙ্গের ক্ষয়ের দ্বারা, হিমবাহের সঞ্চয়ের দ্বারা, আবহবিকার প্রক্রিয়া দ্বারা। তো এখানে অ্যান্সারটা হয়ে যাবে আবহবিকারের প্রক্রিয়া দ্বারা, কারণ আবহবিকারের শেষ পর্যায়ে আমরা যখন একদম ক্ষয়চক্রের শেষ পর্যায়ে চলে যাব, আবহবিকারগ্রস্ত উপত্যকা মাটি সমস্ত উঁচু নিচু ভূভাগ অপসারিত হয়ে সেখানে ইনসেলবার্জ এবং এই অংশটাতে আবহবিকার যত পদার্থগুলো জমা হয়ে থাকবে এবং প্রায় সমতল একটা ভূমিরূপ তৈরি করবে, তাকে আমরা বলছি ইচ প্লেন। এবং এই ইচ প্লেন শব্দটা প্রথম ব্যবহার করেছিলেন ওয়েল্যান্ড। 1933-তে ওয়েল্যান্ড প্রথম এই ইচ প্লেন শব্দটা ব্যবহার করে, এখান থেকে আসতে পারে। তারপর ধরো বোর্নহার্ড, এই শব্দটা মানে অববাহিকা থেকে বোর্নহার্ড এই শব্দটা কে ব্যবহার করেন, কারণ এগুলো সবগুলি পরপর স্টেপ বাই স্টেপ তৈরি হয়। ইনসেলবার্জ এই শব্দটাও কে প্রথম ব্যবহার করেছিলেন? বোর্নহার্ড প্রথম ব্যবহার করেছিলেন বিজ্ঞানী বোর্নহার্ড। এই যেখানে দেওয়া আছে 1900 সালে উইলিয়াম বোর্নহার্ড প্রথম ব্যবহার করেছিল। ইনসেলবার্জ আর বোর্নহার্ড একই রকমের ভূমি, শুধু বিভিন্ন জায়গায় বিভিন্ন বিজ্ঞানী নামকরণ আলাদা করেছে। ওকে, নেক্সট 23, ড্রিপস্টোন দেখা যায় কোথায়? চুনাপাথরের গুহায়, পলজিতে, অন্ধ উপত্যকা এবং সার্কে। এখান থেকে অপশন বাদ দাও। সার্ক। আগে ড্রিপস্টোন কি সেই জিনিসটা আমাদের জানতে হবে। ড্রিপস্টোন আর কিছুই নয়, কাস্ট অঞ্চলে ওই যে চুনাপাথরের গুহার উপরের ছাদ থেকে চুনাপাথর মিশ্রিত বা জলগুলো আস্তে আস্তে করে নিচের দিকে ছোট ছোট ড্রপ কেটে কেটে নিচের দিকে পড়ে। সেই ড্রপ কেটে কেটে পড়ার সময় তারা এই তলদেশে এবং উপরের অংশে যে বিভিন্ন ধরনের ভূমিরূপগুলো তৈরি করে, স্ট্যালাকটাইট, স্ট্যালাকমাইট, সেই প্রসেসটাকে আমরা বলি ড্রিপস্টোন। তাহলে অ্যান্সার হয়ে যাবে এখানে চুনাপাথরের গুহায়। পলজিতে আমরা দেখতে পাই গর্ত, বড় গর্তগুলো, কিন্তু এটা হবে না। অন্ধ উপত্যকাও আমরা চুনাপাথরযুক্ত অঞ্চলে দেখতে পাই, কিন্তু প্রসেসটাকে আমাদের বলেছি ড্রিপস্টোন হচ্ছে একটা প্রসেস। ওকে, আর সার্ক তো আমরা হিমবাহের গ্লেসিয়ারের ইরোশনের ফলে সৃষ্টি হয়, সেই জন্য এখানে সার্ক হবে না। আর যেহেতু প্রসেস বলেছে সেই জন্য ড্রিপস্টোন আমরা মূলত প্রধান হবে চুনাপাথরের গুহায়। এগুলো সব কিন্তু চুনাপাথর অঞ্চলে গঠিত ভূমিরূপ। এখানে তোমরা ড্রিপস্টোন কাকে বলে এবং সেটাকে আরও বিভিন্ন নামে বিজ্ঞানীরা বলে, যেমন ট্রেভারটাইন এবং স্পেলিওথেমস বা ঘেমস। এগুলো কিন্তু ছোট ছোট প্রশ্ন, অনেক সময় টার্ম দিয়ে দেয়, সেই জন্য মনে রাখবে। নেক্সট 24, নিভেশন বলতে আমরা কি বুঝি? এ, তুষারের দ্বারা ক্ষয়, তুষারের সঞ্চয়, তুষারের গলন এবং কোনোটিই নয়। নিভেশন একটা প্রক্রিয়া মূলত যেখানে আমরা দেখি যে পরিহিমবাহ, অর্থাৎ যেখানে জল এবং হিমবাহের উভয়েরই কার্যকারিতা রয়েছে, সেখানে আমরা দেখতে পাই এই নিভেশন প্রক্রিয়া। তার মানে নিভেশন হলো একটি তুষার দ্বারা ক্ষয়জাত প্রক্রিয়া। এখানে যদিও অপশনটা তুষার ও জলের দ্বারা দরকার ছিল, কিন্তু যেহেতু এখানে নেই, তাহলে আমাদের মনে রাখতে হবে তুষারের দ্বারা ক্ষয়জাত একটা প্রক্রিয়া হলো এই নিভেশন। 25, ভারত মহাসাগরের লবণতা
কত তোমাকে জানতে চাইছে যে ভারত মহাসাগরের লবণতা কত, 35%, এটা পার্সেন্ট নয়, পার্সেন্ট অফ পার্টস বলে, 1000-এ থাকে লবণতা, লবণ পার্টস পার 1000 বলে, কারণ এগুলো হচ্ছে 100-র পরিবর্তে এখানে পার্সেন্টেজটা 1000-এ ধরা হয়। 35 পার্টস পার 1000, 25, 30, 40। অ্যান্সার আমরা যদি দেখি তাহলে ইন্ডিয়ান ওশানের ক্ষেত্রে হয়ে যাবে 34.8, অর্থাৎ 35 হয়ে যাবে অ্যান্সার। কিন্তু যদি আমরা গ্লোবাল এভারেজ স্যালিনিটি দেখি ওশানের, তাহলেও সেটা 35 পার্টস পার ইউনিট বা 3.5% পার 1000। এখানে দেখো আমি তোমাদের প্রত্যেকটা মহাসাগরের লবণতার পরিমাণ এবং কেন সেখানে লবণতাটা বেশি হয় তাও কিন্তু দেওয়া আছে। দেখো আটলান্টিক ওশান লবণতা কত, 35%, পার্টিকুলার স্যালিনিটি ইউনিটস। কেন সর্বাধিক লবণাক্ত, কারণ কি বেশি বাষ্পীভবনের জন্য, কারণ প্যাসিফিক ওশান সবচেয়ে আকারে বড় কিন্তু অপেক্ষাকৃত কম লবণাক্ত, কারণ প্রচুর জল, ফলে লবণতার পরিমাণ কম। ইন্ডিয়ান ওশান গরম জল এবং বাষ্পীভবন বেশি হওয়ার ফলে লবণতা অনেক বেশি। সাউদার্ন ওশান দক্ষিণ মহাসাগর, যার পরিমাণ হচ্ছে 34.6 PSU, ঠান্ডা এবং হিমময়যুক্ত, ফলে এর লবণতার পরিমাণ কম। আর্কটিক সাগর 30 থেকে 30 PSU, যেহেতু বরফ তার জন্য এখানেও কিন্তু একই রকমভাবে লবণতার পরিমাণ কম। ওকে, দেখো 25টা প্রশ্ন এখানে আমরা আলোচনা করলাম, ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাচ্ছে, তার জন্য আমি পরবর্তী 26 থেকে 55টা যে কোশ্চেন সেটা পার্ট 2-তে আলোচনা করব। পার্ট 1-এর ভিডিও এই পর্যন্তই থাক। তো তোমাদের যারা যারা দেখলে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করো, আর অবশ্যই পার্ট 2 ভিডিওটা দেখো, বাকি প্রশ্নগুলো একই রকমভাবে আলোচনা করা রয়েছে। তো সবাইকে ধন্যবাদ, ভালো থেকো সবাই এবং মন দিয়ে পড়াশোনা করো।